শুভ সকাল শিক্ষার্থীরা। চুয়েট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে আমন্ত্রিত। আশা করি সবাই ভালো আর সুস্থ আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞানের অধ্যায় 12 পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব অধ্যায়টি নিয়ে আলোচনা করব। একটা পরিবারে বিভিন্ন ধরনের হিসাব সাধারণত সংগঠিত হয়ে থাকে এবং সেগুলো বিভিন্ন বইতে ছড়িয়ে ছিটিয়ে ভাবে সেগুলো লেখানো হয়ে থাকে। সে বিচ্ছিন্ন লেখা তথ্য থেকে কখনোই একটা পরিবারের সঠিক আয় ব্যয় এবং সঠিক সম্পদ ও দায়ের পরিমাণ জানা কখনোই সম্ভব নয়। সেজন্য আমাদের অবশ্যই পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা আয় ব্যয় বিবরণীর মাধ্যমে সঠিক আয় ব্যয়ের চিত্র জানতে পারি এবং আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে সম্পদ ও দায়ের সঠিক চিত্রগুলো জানতে পারি। তাহলে আসো আজকে আমরা পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য কি কি সূত্র ব্যবহার করব সেগুলো একটু জেনে নিই। প্রথমেই খেয়াল করো, পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী ব্যবহৃত সূত্রে 1 নম্বরে বলা হচ্ছে পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল বলতে যে কোনো একটা পরিবারের মধ্যে আয় ব্যয় করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা তহবিল বা নগদ অর্থের একটা অ্যামাউন্ট অবশ্যই পরিবারের হাতে থাকবে, সেটাকেই বলা হচ্ছে পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল সমান হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। 2 নম্বর হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব। প্রাপ্তি প্রদান হিসাব, প্রাপ্তিতে অবশ্যই সবসময় বসবে মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি। প্রদান হিসাবের মধ্যে অবশ্যই বসবে মূলধন ও মুনাফা জাতীয় প্রদান। এখানে শুরুতে যদি আমাকে অবশ্যই উদ্দীপকে বলা থাকে হাতে নগদের কথা, সেটা হবে প্রারম্ভিক হাতে নগদ, আর শেষে যদি হাতে নগদ বলা থাকে অবশ্যই সেটা হবে সমাপনী হাতে নগদ। 3 নম্বরে হচ্ছে আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে গেলে অবশ্যই প্রাপ্তি থেকে আমার মুনাফা জাতীয় প্রদানগুলো বসবে ব্যয়ে, মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো বসবে আমার আয়ের মধ্যে। ঠিক আছে, কারণ আয় ব্যয় কখনোই মূলধন জাতীয় কোনো হিসাব প্রদান বা প্রাপ্তি আসবে না। 4 নম্বরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে অবশ্যই আমরা যেটা হিসাব সমীকরণে আমরা শুরুতে ব্যবসা প্রতিষ্ঠানে জেনে আসছি A সমান L প্লাস E, সেটা পরিবারের হোক ব্যবসায়ের হোক, আর্থিক অবস্থা বিবরণী কাজই হচ্ছে আমার সম্পত্তি সমান দায় ও পারিবারিক তহবিল। এটা যদি অবশ্যই আমার সমান থাকে আমরা ধরে নিব আমাদের হিসাব খাতায় হিসাব লিপিবদ্ধকরণ সবকিছু শুদ্ধ হয়েছে। এখন দেখো, এই মুনাফা জাতীয় প্রদান আর প্রাপ্তি এই দুটো কিন্তু বসছে কোথায়? আয় ব্যয় বিবরণীতে। তাহলে মূলধন জাতীয় গুলো কোথায় বসবে? মূলধন জাতীয় প্রাপ্তি আর প্রদান যদি আমার দেয়া থাকে আমরা জানি সেগুলো অবশ্যই সম্পদ আর দায়ে বসে হিসাব বিজ্ঞানের সূত্র অনুসারে। সেগুলো অবশ্যই মূলধন জাতীয় প্রদান যদি হয়ে থাকে সেটা হবে আমার জন্য সম্পত্তি, আর মূলধন জাতীয় প্রাপ্তি যদি হয়ে থাকে সেটা হবে আমার জন্য অবশ্যই দায়। এটা আমরা আগের অধ্যায়গুলোতেও যেভাবে জেনে এসেছি ঠিক এটা পরিবারের অঙ্ক হলেও আমরা শিখছি রুলস বা সূত্রগুলাই ফলো করব। চলো আজকে আমরা মেইন বইয়ের পৃষ্ঠা 212 বোর্ড বইয়ের 212 পৃষ্ঠার 3 নম্বর গাণিতিক সমস্যাটি আজকে আলোচনা করব। পৃষ্ঠা 212 নাম্বার 3। তার প্রশ্নটি তোমরা বইয়ে খেয়াল করো। জনাব হান্নান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি মাসে 30,000 টাকা বেতন পান এবং বছরে 2 বার 20,000 টাকা করে বোনাস পান। 2017 সালে 1 জানুয়ারি পরিবারের নগদ তহবিল। এই 1 জানুয়ারি যেটা আমাকে ইনফরমেশন দেয়া আছে সেখানে আমরা একটু আন্ডারলাইন করে রাখবো, কেননা সেগুলো হচ্ছে আমার সব প্রারম্ভিক তথ্য। নগদ তহবিল 12,000 টাকা, বাড়িঘর 5,50,000 টাকা, সরঞ্জাম 6,000 টাকা এবং সহকারীর নিকট ঋণ ছিল 40,000 টাকা।
তাহলে এইগুলো হচ্ছে আমার 1 তারিখে প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায় দেয়া আছে। সারা বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ। তাহলে অন্যান্য লেনদেনের মধ্যে যেগুলো বলা আছে সেগুলো অবশ্যই আমার মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান অথবা মূলধন জাতীয় প্রাপ্তি আর প্রদানের কথা এখানে বলা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের শুরুতে আমার 1 তারিখের কিছু আমার তথ্য দেয়া আছে এবং সারা বছরে আয় ব্যয়ের কিছু তথ্য বা ইনফরমেশনও আমাকে উদ্দীপকের শেষ অংশে দেয়া আছে। তাহলে চলে আসো আমাদের করণীয়তে ক নাম্বারে কি বলেছে, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক পারিবারিক তহবিল নির্ণয় করো। তাহলে ক নাম্বারে লিখবে প্রারম্ভিক পারিবারিক তহবিল নির্ণয়। সূত্র আমরা জেনে এসেছিলাম একটু আগে, প্রারম্ভিক পারিবারিক তহবিল নির্ণয় বের করতে হলে প্রারম্ভিক পারিবারিক তহবিল সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। উদ্দীপক থেকে দেখে এখন আমরা 1 তারিখের যেগুলো সম্পদ ছিল সিরিয়াল ভাবে লিখে ফেলবো। নগদ তহবিল, বাড়িঘর, সরঞ্জাম। এগুলাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো যেহেতু সম্পদ এখানে কয়েকটা আছে। আর 1 তারিখে আমার প্রারম্ভিক দায়ের কথা বলা আছে শুধুমাত্র ঋণ, তাহলে মাইনাস ঋণ। এখানে ব্র্যাকেটের প্রয়োজন নেই যেহেতু একটা এন্ট্রি বলা আছে। এরপর আমরা টাকাগুলো বসাই, 12,000, 5,00,000, 50,000, 6,000। মাইনাস ঋণের কথা বলা আছে 40,000। তাহলে আমরা এখন এখান থেকে মাইনাস করি, মাইনাস করে পাচ্ছি আমরা 5,28,000 টাকা। উত্তর 5,28,000 টাকা। তাহলে প্রারম্ভিক পারিবারিক তহবিলের ক্ষেত্রে আমরা উদ্দীপক দেখে 1 তারিখে যেসব সম্পদের দায় থাকবে সেগুলোকে আমরা মাইনাস করার পর পেয়ে যাব। খ নাম্বারে আসি, খ নাম্বারে বলছে 2017 সালের 31শে ডিসেম্বর উক্ত পরিবারের সমাপনী নগদ তহবিল নির্ণয় করো। সমাপনী নগদ তহবিল, তাহলে সমাপনী নগদ তহবিল আমরা আসলে কিভাবে বের করতে পারি? আমরা কিন্তু যখন সূত্রগুলো দেখেছিলাম সেখানে ছিল প্রাপ্তি প্রদান হিসাবে আমার প্রাপ্তি পাশে সব মূলধন মুনাফা জাতীয় প্রাপ্তি বসে, প্রদান পাশে মূলধন মুনাফা জাতীয় প্রদান বসে। এবং আমি নিচে একটা নোট দিয়েছিলাম কি, শুরুতে যদি হাতে নগদ থাকে অবশ্যই সেটা আমার প্রারম্ভিক হিসাবে প্রথমে বসে যাবে, আর সবার শেষে আমার হাতে নগদ যেটা থাকবে সেটা হবে সমাপনী হাতে নগদ। তাহলে আমরা এক কথায় বলতে পারি সমাপনী নগদ তহবিল নির্ণয়ের জন্য আমরা প্রাপ্তি প্রদান হিসাব ছকটি তৈরি করব। তাহলে খ নাম্বার জনাব হান্নানের প্রাপ্তি প্রদান হিসাব সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য
তাহলে প্রাপ্তিসমূহ টাকা, প্রদানসমূহ টাকা। আমরা প্রাপ্তিগুলো লিখবো বাম পাশে, প্রদানগুলো লিখবো আমরা ডান পাশে। তাহলে উদ্দীপকে চলে আসো। আমরা বলেছিলাম শুরুতে যদি আমার হাতে নগদ থাকে সেটা আমার প্রারম্ভিক হাতে নগদ বসে যাবে। তাহলে 1 তারিখে বলা ছিল নগদ তহবিলের কথা, তাহলে আমরা লিখবো প্রারম্ভিক নগদ তহবিল। $12,000। এরপর নিচে আমার যেগুলো আয় ব্যয় দেয়া আছে সেখান থেকে সিরিয়ালি আমরা দেখব প্রাপ্তি আমার মুনাফা জাতীয়, মূলধন জাতীয় কি কি বলা আছে। তাহলে উদ্দীপকের দ্বিতীয় লাইনে খেয়াল করো, তিনি মাসে 30,000 টাকা করে বেতন পান। তাহলে বেতন হচ্ছে 30,000 গুণ 12। আর 3 × 12 = 36 হবে 3,60,000। এরপর বলেছে বোনাস 20,000 টাকা করে বছরে 2 বার পান। তাহলে বোনাস 20,000 গুণ 2 তাহলে হচ্ছে 40,000। কৃষি ফসল বিক্রয়, যেহেতু কৃষি ফসল বিক্রয় করেছে সেটা হচ্ছে তার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি 48,500। তাহলে জনাব হান্নান আমার সারা বছরে যেই যেই খাত থেকে টাকা পেয়েছে, যেগুলো বারবার ঘটছে মুনাফা জাতীয় প্রাপ্তি হিসেবে, সেগুলো আমরা প্রাপ্তি পাশে লিখলাম। এবার আসি প্রদান পাশে। খাদ্য সামগ্রী ক্রয় বলা আছে 78,000। সহকর্মীর ঋণ পরিশোধ 30,000। ঔষধ ও ডাক্তার ফি 18,000। বাড়ি মেরামত খরচ 31,000। মোবাইল সেট ক্রয় 8,000। মোবাইল সেট ক্রয় 14,000। বিদ্যুৎ ও টেলিফোন খরচ 8,600। কাপড় চোপড় ক্রয় 7,500। ফ্রিজ ক্রয় 36,000। লেখাপড়ার খরচ 42,000। ডিপিএস এ জমা 36,000। ঠিক আছে, আমাদের প্রদান পাশের মূলধন ও মুনাফা জাতীয় প্রদান এগুলোই দেওয়া আছে। তাহলে এখন আমরা সবার শেষে দেখি আমাদের সমাপনী হাতে নগদ আসলে কত টাকা হাতে আছে। উভয় পাশ আমরা যোগ করব, প্রাপ্তি পাশ যোগ করব, প্রদান পাশ যোগ করব। এবং যেহেতু সমাপনী হাতে নগদের জন্য আমরা কি করছি, এই প্রাপ্তি প্রদান হিসাবটা নির্ণয় করছি সমাপনী নগদ তহবিল
নির্ণয় আমরা লিখে রাখতে পারি ছকের মধ্যে। অবশ্যই তাহলে আমাকে হাতে নগদ টাকা যেটা থাকবে সেখান থেকে প্রদান যত টাকা চলে গেল তা বাদ দিলে আমার হাতে অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটাই হবে সমাপনী হাতে নগদ। তাহলে আমরা যদি যোগ করি প্রাপ্তি পাশে টাকাগুলো যদি যোগ করি তাহলে আমরা যোগফল পাচ্ছি 4,07,500 4,07,500 হচ্ছে আমার এই প্রাপ্তিগুলোর যোগফল। এখান থেকে আমরা বাদ দিব প্রদান পাশে আমার যে হিসাবগুলো আছে সেগুলো বাদ দিলে আমরা পাচ্ছি 1,59,400। এই 1,59,400 টাকা হচ্ছে আমার জন্য সমাপনী নগদ তহবিল। তাহলে সমাপনী নগদ তহবিল হচ্ছে 1,59,400 টাকা। আর অবশ্যই প্রাপ্তি পাশের ব্যালেন্স যেটা আছে সেখান থেকে আমরা প্রদান পাশ বিয়োগ করার পরে পাচ্ছি সমাপনী নগদ তহবিল। এরপর পুরো ছকটা ক্লোজ করে আমরা নিচে উত্তর লিখে দিব সমাপনী নগদ তহবিল 1,59,400 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা বাম পাশে সব মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি লিখলাম আর ডান পাশে সব মূলধন ও মুনাফা জাতীয় প্রদান লিখলাম। তাহলে খেয়াল করো যখন আমরা এখান থেকে প্রাপ্তি পাশ থেকে আমরা কি করবো আয়গুলো নেব সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো হচ্ছে কোনগুলো? অবশ্যই বেতন, বোনাস, কৃষি ফসল বিক্রয়, এই সবগুলো হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি। ঠিক আছে। আর প্রধান পাশে যেগুলো দেওয়া আছে সেখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে মোবাইল সেট ক্রয়, ফ্রিজ ক্রয়, ডিপিএস এর জমা, এই খরচগুলো ছাড়া বাকি সবগুলো খরচ হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় প্রদান। একটা ব্যাপার খেয়াল করো, যেগুলো আমি আন্ডারলাইন করলাম সেগুলো অবশ্যই হচ্ছে আমার দীর্ঘ বছর ব্যবহার করব আমরা এই খরচগুলোর ফলে সুবিধাগুলো, সেজন্য এগুলো হচ্ছে আমার মূলধন জাতীয় প্রদান। এগুলো কখনো আমার ব্যয়ের মধ্যে আসবে না। তাহলে খেয়াল রাখতে হবে আমার প্রদান পাশের মধ্যে থেকে কোনগুলো মুনাফা জাতীয় প্রদান, মূলধন জাতীয় প্রদান। মূলধন জাতীয় প্রদানগুলো যখন আমরা আয় ব্যয় করবো তখন সেগুলো বাদ দিতে হবে। তাহলে এখন আসো আমরা গ নম্বরে আয় ব্যয় বিবরণী করব। জনাব হান্নান আয় ব্যয় বিবরণী 2017 সালে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ঠিক থাকবে। আয় ব্যয় বিবরণী ছক হচ্ছে অনেকটাই বিশদ আয় বিবরণী ছকের মতো, যেটা আমরা অধ্যায় 10-এ আর্থিক বিবরণীতে পড়ে আসছি। বিবরণ আর টাকার কলাম হবে 3টা, যেহেতু এখানে উদ্দীপকে আমার সবার শেষে একটা সমন্বয়ের কথা উল্লেখ আছে। যদি সমন্বয় না থাকতো আমরা টাকার কলাম এখানে অবশ্যই 2টা করতাম। আয় সমূহ, তাহলে চলো মূলধন জাতীয় প্রাপ্তিগুলা, যে মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো যেগুলো আমরা খ নম্বরে পড়ে আসছি সেখান থেকে সিরিয়াল ভাবে আমরা লিখে ফেলি। বেতন 30,000 গুণ 12, $3,60,000, বোনাস 20,000 গুণ 2,
39,000, কৃষি ফসল বিক্রয় 48,500, তাহলে এগুলো আমার মুনাফা জাতীয় প্রাপ্তি পাশে দেওয়া ছিল, যেগুলো আমরা আয় পাশে লিখলাম। এরপর আমরা এখানে মিনিমাম এক লাইন আমরা গ্যাপ রাখবো, গ্যাপ লিখে নেক্সট দিব মাইনাস ব্যয় সমূহ। একটু আগে এখন আমরা করেছি শুধুমাত্র মুনাফা জাতীয় প্রদানগুলো এখানে বসবে। খাদ্য সামগ্রী ক্রয় 78,000, ঔষধ ও ডাক্তারের ফি 18,000, বাড়ি মেরামত খরচ 31,000, বিদ্যুৎ ও টেলিফোন খরচ 8,600, এটা আমরা প্রথম কলামে লিখলাম। তার কারণ হচ্ছে কি, উদ্দীপকে খেয়াল করো সবার শেষ লাইন বলা আছে বিদ্যুৎ বিল বাবদ 3,400 টাকা বকেয়া রয়েছে। তাহলে আমরা জানি কোনো খরচ যদি বকেয়া থাকে সেটা অবশ্যই কি হবে, সেই খরচের সাথে যোগ হয়ে যাবে, যোগ 3,400, তাহলে টোটাল হচ্ছে আমার 12,000 টাকা। কাপড় চোপড় ক্রয় 7,500, লেখাপড়ার খরচ 42,000, তাহলে মুনাফা জাতীয় প্রদান আর নেই। এখন আমরা যোগ করব, আয়গুলো যোগ করে আমরা যোগফল পাবো 4,48,500, আর ব্যয়গুলোকে যদি আমরা যোগ করি যোগফল আমরা পাবো 1,88,500। এখন আমরা আয় থেকে যদি ব্যয়টাকে মাইনাস করি, মাইনাস করে পাচ্ছি আমরা 2,60,000। এই 2,60,000 টাকা আমরা যে টাকাটা পেলাম সেটা হচ্ছে আমার জন্য আয়ের উদ্বৃত্ত, যেহেতু আয় আমার বড়। এটাকে আবার বলা যেতে পারে ব্যয়বৃত্ত আয়। তাহলে আয়ের অতিরিক্ত বা ব্যয়বৃত্ত আয়, ব্যয়বৃত্ত আয় মানে হচ্ছে আমার ব্যয়ের অতিরিক্ত আয় হয়েছে। যদি আমার আয় ছোট হতো, ব্যয়টা যদি আমার বড় হতো, তখন এটা হতো ব্যয়ের উদ্বৃত্ত, এটাও তখন পরিবর্তন হয়ে যেত আয়াতিরিক্ত ব্যয়, মানে আয়ের অতিরিক্ত ব্যয় হয়েছে। তাহলে এখন পুরো ছকটা ক্লোজ করবে, ক্লোজ করে নিচে উত্তর লিখে দিবে আয়ের উদ্বৃত্ত 2,60,000। তাহলে আশা করছি সবাই কিভাবে সমাপনী নগদ তহবিল বিল নির্ণয় করতে হয়, কিভাবে আয় ব্যয় বিবরণী নির্ণয় করতে হয়, কিভাবে আমরা পারিবারিক তহবিল নির্ণয় করব, সেগুলোর মাধ্যমে অবশ্যই সঠিকভাবে আমরা আয়ের উদ্বৃত্তগুলো, সমাপনী নগদ তহবিলগুলো ক্যালকুলেশন করতে পারবো। তাহলে তোমরা বাসায় এই অঙ্কের সাথে সংগতি রেখে যে অঙ্কগুলো বইয়ের মধ্যে আছে সেগুলো বাসায় ভালো মতো চর্চা করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।